এবার যাচ্ছি হচ্ছে আমরা সাম্য ধ্রুবকের ক্ষেত্রে, ঠিক আছে? এই পয়েন্টে এবার আমাদেরকে ভালো করে পড়া লাগবে আর কি, খুব ভালো করে পড়তে হবে। সাম্য ধ্রুবকের ক্ষেত্রে সাম্য ধ্রুবকগুলো কী কী আর কি, একটু ভালো করে জিনিসটা খেয়াল করি। আগে কোথা থেকে আসছে এটা দেখি। আমরা লিখছিলাম না এরকম আর এফ আর বি, এটা হলো সাম্যাবস্থা, দুইটার ক্ষেত্রে বিক্রিয়কের হার দুটো সমান। তাহলে ধরো আমরা একটা বিক্রিয়া নিলাম, এই যে এ থেকে আমরা একটা বিক্রিয়ার ক্ষেত্রে লিখে দিয়ে আসি এখানে, এটা তো লিখছি আমরা, সমস্যা নেই। ধরো আমরা একটা বিক্রিয়া নিলাম এখান থেকে আমরা সাম্যাবস্থায় একটা বিক্রিয়া রাখছি, এখান থেকে বি তৈরি করছে। এখন ঘটনা তাহলে কী করছে ভালো করে খেয়াল করে দেখো। এই বিক্রিয়াটার জন্য আমরা কি লিখতে পারি, আর এফ ফরওয়ার্ড রিঅ্যাকশন সমান কে এফ সমান, এইটা কি লেখা যায় কি না? কোথার থেকে লিখছি এটা বলো তো? এটা কোথার থেকে লিখছি? এটা লিখছি হচ্ছে আমাদের শুরুর দিকে, আমরা ভাইয়া তোমাকে একটা জিনিস পড়ায় নিয়ে আসতেছিলাম যে এগুলো তোমাকে পড়া লাগবে। কেন পড়তে হবে? কারণ হচ্ছে আমাদেরকে পরীক্ষার জন্য লাগবে, না লাগবে বেসিক লেভেলে হলো জানবে। এই যে দেখো, আর সমান কে ইন্টু বিক্রিয়কের ঘনমাত্রা, তার উপরে হচ্ছে তার মূল সংখ্যা দিতে হয়েছে আর কি। যদি এটা বিক্রিয়ার ক্রম, বাট মূল সংখ্যা আমরা এখানে ইউজ করবো, মূল সংখ্যাটা আর কি এখানে আপাতত। আচ্ছা, তাহলে এখন তুমি আসো ঘটনার মধ্যে, তাহলে একটু আসো যে এই জায়গাতে এটা ইউজ করছো কার জন্য, আর এফ এর জন্য। যখন আমরা আর বি এর জন্য ইউজ করতে যাইতেছি, তখন তাহলে টার্মটা কি হয়, কে বি, ওই ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের জন্য কিন্তু বিক্রিয়ক হচ্ছে বি, দ্যাটস ওয়াই বি, তার উপরে গেল বি, তার মূল সংখ্যাটা লিখছি। যখন আমরা আর এফ আর বি যখন সমান করছি, তখন তাহলে কি লিখতে পারি এখানে, লেখা যায় না এরকম, কে এফ এ টু দি পাওয়ার এ সমান কে বি বি টু দি পাওয়ার বি, লেখা যায় কি না? খুব ভালোভাবেই লেখা যায়। এখান থেকে তাহলে কি আরেকটা লেখা যায়, কে এফ ডিভাইডেড বাই কে বি সমান বি এর ঘনমাত্রা তার উপরে বি, এ এর ঘনমাত্রা তার উপরে এ। এই দুইটা কি একটা ধ্রুবক না সাম্য ধ্রুবক? সাম্য ধ্রুবক না, ধ্রুবক কি আসলে বিক্রিয়া হার ধ্রুবকের কথা বলছে, তাই না? আচ্ছা, তাহলে এই দুটো হার ধ্রুবককে মিলাই নিয়ে আমরা কি লিখতে পারি, একটা নতুন একটা ধ্রুবক নিয়ে আসতে পারি, তার নাম দিলাম কে। তাহলে কে সমান তাহলে কি আসলো, বি এর ঘনমাত্রা তার উপরে বি, এ এর ঘনমাত্রা তার উপরে আসলো এ। এটা কি ঘনমাত্রার সাথে কানেকশন না, কনসেন্ট্রেশন, দ্যাটস ওয়াই এটার নাম দিছি কি কেসি। বুঝছো? তার মানে আমরা যদি এখান থেকে দেখি সাম্য ধ্রুবকের ব্যাপারটা থেকে আমরা কার সমীকরণ পাইছি, কেসি। তো সাম্য ধ্রুবকটা আসলে কি দিয়ে প্রকাশ করে, এটাকে কে দিয়ে প্রকাশ করে। কোন কে দিয়ে? বড় হাতের কে দিয়ে। বাট বিক্রিয়ার হার ধ্রুবকটা প্রকাশ করেছিল কি দিয়ে, ছোট হাতের কে দিয়ে আর কি। তো সাম্য ধ্রুবকটাকে যদি আমরা লিখি, দুই ভাগে লিখতে পারি, একটা হলো কে পি, আরটা কি লিখতে পারি, কে সি। কে পিটা কি আর কে সিটা কি? কে পিটা হলো আংশিক চাপের সাথে সম্পর্কিত। কে পিটা হলো কোথায়, আংশিক চাপের সাথে সম্পর্কিত। কে সিটা হলো কোথায়, ঘনমাত্রার সাথে সম্পর্কিত। ঠিক আছে? এখন এটার মধ্যে তাহলে কি হয়, উপরে কি ছিল এখানে, বি মানে কি উৎপাদ না, নিচে কি বিক্রিয়ক। তাহলে কেসি মানে কি লিখতে পারি, উৎপাদের ঘনমাত্রা তার উপরে তার মোল সংখ্যা, বিক্রিয়কের ঘনমাত্রা তার উপরে তার মোল সংখ্যা। এদিকে কি লেখা যায়, পি অফ উৎপাদ মানে উৎপাদের আংশিক চাপ তার উপরে তার মোল সংখ্যা, পি অফ বিক্রিয়কের আংশিক চাপ তার উপরে তার মোল সংখ্যা, এরকম করে লিখতে পারি আর কি। বুঝছো ঘটনাটা? তাহলে কেপি কেসি দুটোই কি আসলে সাম্য ধ্রুবক। এটা কোথার থেকে আসছে এটাও একটু দেখছি বেসিক লেভেলে আমরা। একটা হচ্ছে আংশিক চাপের সম্পর্কিত, একটা হচ্ছে ঘনমাত্রার সাথে সম্পর্কিত আর কি। আরেকটা ছোট জিনিস দেখি আমরা এই পেজেই অনেক কিছু লিখে ফেলতেছে, পরের পেজে গিয়ে একটু গুছাই দিব, লিখবো না, সমস্যা নেই। কেপি আর কেসি পাইছো, তাই না? কেপি পাইছো আর কেসি পাইছো। কেপি কার সাথে সম্পর্কিত, গ্যাস প্লাস লিকুইড, কেপি কার সাথে সম্পর্কিত, শুধুমাত্র গ্যাসের সাথে সম্পর্কিত। আর কেসি কার সাথে সম্পর্কিত, গ্যাস আর লিকুইডের সাথে সম্পর্কিত। যদি সলিড থাকে কোথাও, তার জন্য তুমি কত ধরে নিবা, তার জন্য 1 ধরে নিবে আর কি। ঠিক আছে ভাই, ঘনমাত্রা তার জন্য 1 ধরে নিবা। সো এবার তাহলে চলো আমরা দেখি পরের লেভেলে গিয়ে কিছু দেখা যায় কিনা।
আচ্ছা, তাহলে ধরো আমরা দেখতেছি কার জন্য, আমরা দেখতেছি শুরুতে কেসি এর জন্য দেখতেছি। ধরো কেসি এর জন্য, কেসি এর ক্ষেত্রে কি বলছিলাম বলো তো? বলছিলাম উপরে লিখতে হয় প্রোডাক্ট এর ঘনমাত্রা, তার উপরে দেখলাম এক্স, নিচে লিখতে হয় কি রিয়েক্টেন্টগুলোর ঘনমাত্রা, তার ক্ষেত্রে তাদের মোল সংখ্যাগুলো উপরে পাওয়ার হিসেবে থাকে আর কি, এরকমটা। একটা এক্সাম্পল আকারে লিখলে আমরা তোমার জন্য সুবিধা হয় একটু একটু। আমরা যদি একটা এক্সাম্পলের জন্য প্র্যাকটিসের জন্য লিখি আর কি, তো ধরো আমরা একটা লিখছি নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, এগুলো ব্যালেন্স না থাকলে কিন্তু ব্যালেন্স করে নিতে হবে, ঠিক আছে? দিয়ে আমরা দিছি এখানে অ্যামোনিয়া, এটা হলো গ্যাস, এটা হলো গ্যাস, এটা হলো গ্যাস। এটার ক্ষেত্রে কেপি এর সমীকরণ লিখবা। 2 নাম্বার লিখতেছি হাইড্রোজেন গ্যাস প্লাস আয়োডিন গ্যাস করে হাইড্রোজেন আয়োডাইড গ্যাস, সমীকরণ লিখতে হবে আর কি। চলো একটু লিখে দেখি কি হয়, চলো একটু লিখে দেখি কি হয়। এর ক্ষেত্রে কেসি এর সমীকরণ তাহলে কি হবে? কেসি সমান অ্যামোনিয়া এর ঘনমাত্রা, থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করছি, তার উপরে তাহলে কি হবে, তার মোল সংখ্যা কত, 2 পাওয়ার। এখানে কোনটা আছে নাইট্রোজেন ঘনমাত্রা, তার মোল সংখ্যা কত 1 লিখি নেই। হাইড্রোজেন ওর ঘনমাত্রা কত এরকম, বাট তার পাওয়ার কত 3 আর কি। এটার ক্ষেত্রে কেসি সমান তাহলে কত হলো, হাইড্রোজেন আয়োডাইড ঘনমাত্রা তার উপরে যাবে হচ্ছে 2, তারপরে কি লিখতে পারি হাইড্রোজেনের ঘনমাত্রা, তার উপরে কিছু নাই, আয়োডিনের ঘনমাত্রা তার উপরেও দেখো কিছু নাই। তাহলে সমীকরণগুলো কীভাবে লিখতে হয় এটা তো ক্লিয়ার হয়ে গেছে নাকি? আচ্ছা আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, কেসি আর কেপি এর মান এগুলো কখনো কি অসীম হইতে পারবে? অসীম হইতে হলে এই পার্টটাকে, এই যে রিয়েক্ট্যান্টের পার্টটা 0 হইতে হয়, হুইচ ইজ নট পসিবল, যে যেখানে কিনা আমরা সাম্যাবস্থায় থাকবো বাট রিয়েক্ট্যান্ট থাকবে না, এটা তো হবে না। আবার উপরের পার্টটা যদি 0 হয় তাহলে কেসি এর মান 0 হইতে হবে আর কি, বাট প্রোডাক্ট কি কখনো 0 হতে পারে না। তাহলে কেসি কেপির মান কখনো 0 বা অসীম হইতে পারে না, খ নম্বরের প্রশ্ন হতে পারে আর কি, মাথায় রেখো। এটা তো সবাই মনে ক্লিয়ার হয়েছে। এখন তোমাকে আমি এখানে একটা কয়েকটা জিনিস একটু ধরে 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 বুঝাবো আর কি, ধরে ধরে বুঝাবো এই জায়গাটায়, এই জায়গাটা বুঝতেও হবে তোমার পরীক্ষার জন্য, তো বুঝতে হবে আর কি। আচ্ছা ওকে, একটা পয়েন্টের মধ্যে এবার আসো, সেটা কি জানো, বিয়োজন মাত্রা কি জিনিস? বিয়োজন মাত্রা কি জিনিস? একটা নির্দিষ্ট মোল সংখ্যার থেকে যত মোল ভেঙে যায়, ধরো আমি একটা 100 এনার্জি নিয়ে আজকে ক্লাস নিতে আসছি, ক্লাস নিতে এসে আমি কি করছি, আমি এখানে ধরো যে তোমার কাছে 30 পরিমাণে কাজ করে ফেলছি, অলরেডি এনার্জি লস করে ফেলছি। তাহলে এবার দিলে তুমি আমাকে বলো 100-এর মধ্যে আমি 30 দিচ্ছি, তাহলে আমার বিয়োজন মাত্রা কত? 30%। কেমনে? 30 ডিভাইডেড বাই 100, বুঝতে পারছি? তাহলে এখানে একটা ছোট্ট জিনিস একটু লিখে রাখবো, বিয়োজন মাত্রা নামে, বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা যেটাকে ডিগ্রি অফ ডিসোসিয়েশন বলে ইংরেজিতে আর কি, এটাকে আলফা দিয়ে প্রকাশ করে। আলফা সমান কি, যতটুকু বিয়োজিত হয় এক্স পরিমাণে, আর এ মানে কি যত মোল শুরু করছিল আর কি, এটা করার পরে 100% করলে তুমি এই জিনিসটা পাবা, বুঝছো? বিয়োজন মাত্রাটা পাবা তখন, ঠিক আছে? বুঝতে পারছি কথাটা? বিয়োজন মাত্রা দিলে তুমি কি হইলা, বিয়োজন মাত্রা সবসময়ের জন্য আসলে 100% প্রকাশ করতে চায় এরকম, তো তুমি এটাকে আসলে এভাবে ইউজ করলে আর কি। এবার আসলে ঘটনার মধ্যে তাহলে কী বললাম, যদি ইনিশিয়াল মোল সংখ্যাটা আমার কাছে 100 হয়, তাহলে এটা যদি 30 হয়, তাহলে 30 ডিভাইড বাই 100, 100 গুণ করলে 30%। বাট অনেক সময় দেখা যায় ইনিশিয়াল মোল সংখ্যাটা দেওয়া থাকে না, না দেওয়া থাকলে তখন কী করতে হবে না করতে সেটা পরে দেখা যাবে। বাট আমাদের এই পর্যায়ে এইচএসসি পর্যায়ে যখন আমরা কোনো ম্যাথ করতে বলবে, যখন আমরা কোনো ম্যাথ করতে বলবে, তখন আমরা ধরে নিব যে এটা ইনিশিয়াল মোল সংখ্যাটা 1 ছিল আর কি, বুঝছো? চলো, তো কথাগুলো মনে খুব ভারী লাগলো তোমাদের কাছে, একটু দেখি আমরা বিয়োজন মাত্রা সহকারে একটা ম্যাথ আমরা করে দেখি, কাজে লাগবে। ধরো আমরা দিলাম PCl5 গ্যাসীয় অবস্থায় নিছি, এইটা তখন ভেঙে গেল, এইটা কিন্তু কি হয়েছে, এটা ভেঙে গেছে, ভেঙে গিয়ে PCl3 গ্যাসীয় অবস্থায় এর সাথে Cl2 গ্যাসীয় অবস্থায় তৈরি করছে এটা। এখন বিক্রিয়া যখন শুরুতে ছিল আর কি, ইনিশিয়াল পর্যায়ে ছিল, বিক্রিয়া যখন ইনিশিয়াল পর্যায়ে ছিল,
তাই না, বাংলায় লিখি একটু, তাই না? তোমরা আমার ক্লাস নিয়ে মনে হয় একটু কয়েকজন একটু দুটো কমেন্ট আমি দেখছি যে ভাইয়ার ক্লাসে একটু মনে হয় ইংরেজি টার্মটাই বেশি আছে। আমি খুবই দুঃখিত। হ্যাঁ, এটার কারণ কি? কারণ হলো যে আমার আমার পড়াশোনা তো কেমিস্ট্রিতে, আমি একদমই পিওর কেমিস্ট্রি মানুষ। হ্যাঁ, আমি জানি না তোমাদের পিওর কেমিস্ট্রি মানুষ আর কে কে কেমিস্ট্রি পড়ায়, এটা আমার জানা নেই। বাট যদি থাকতো তাহলে মনে হয় কম্পেয়ার করে একটু সুবিধা হতো। আছে একজন বন্দি পাঠশালায় বাদল ভাই আছে, বাদল ভাই হচ্ছে যে পিওর কেমিস্ট্রি মানুষ উনি। তো তো যাই হোক, এটার কাছে একটা প্রবলেম একটা আছে যে আমার তো 4 বছর এটার সাথে পড়াশোনা হয়েছে, 4 বছর পড়াশোনা হয়েছে। এরপরেও দেখা গেল যে মাস্টার্সের ক্ষেত্রেও এসেই আমি এটাই পড়ছি। তো পড়তে গিয়ে দেখা গেছে আবার আমার জন্য বাংলার থেকে ইংরেজিটাতে একটু স্বাচ্ছন্দ্য বোধ বেশি করছে আর কি। তোমাদের এরকম হয় না যে তুমি ধরো যে যে জিনিসটা অনেক দিন থেকে পড়তেছো তুমি ওটার সাথে থাকতে বা কথা বলতে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করো এরকম? আবার দেখ ওটা অলরেডি না এমবেড হয়ে গেছে, মানে অলরেডি মাথার মধ্যে ঢুকে গেছে আর কি এরকম। সো যার জন্য একটু বাংলা ইংলিশ নিয়ে ঝামেলা একটু হয়েছে। আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী এটার জন্য। খুব যদি ঝামেলা হয় আমি বাংলাও বলি ইংরেজিও বলি, হ্যাঁ। বাট আমি যে একদম খুব বড় লেভেলের ইংরেজি পারি, আমি একদম ইংরেজ এরকম টাইপের না। আমি ইংরেজি জানিও না এরকম করে। আমি হয়তো আমার কথার মধ্যে অনেকবার আমি ভুল বলি, আমার গ্রামাটিক্যাল যথেষ্ট পরিমাণ ভুল আছে এরকম। বাট কিছু কিছু ক্ষেত্রে আসলে আমার মানে কেমিস্ট্রির এন্ড থেকে যতটুকু আছে ডোমেন নলেজে ওই যুগের থেকে একটু মাঝে মধ্যে হয়ে যায় আর কি। ঠিক আছে ভাই? ওকে, একটু আসেন। তাহলে শুরুতে কি হইলো, ধরলাম এটার মূল সংখ্যা কত ধরছি আমরা? এটার মূল সংখ্যা শুরুতে ধরে নিছি আসলে 1 মোল ধরে নিছি। এটার মূল সংখ্যা ধরে নিছি 1 মোল। তাহলে শুরুতে এটা মূল সংখ্যা তাহলে কত? 0, এটা শুরু। সাম্যাবস্থাতে এখনো পৌঁছায় নাই, তাই না? এখন যখনই আমরা এইটাকে সাম্যাবস্থায় নিয়ে যাব, যখনই এটাকে আমরা সাম্যাবস্থায় নিয়ে যাব, তখন তাহলে কি হবে? 1 থেকে বিয়োজন মাত্রা পরিমাণে আলফা পরিমাণে বিয়োজিত হয়েছে, 1 থেকে আলফা পরিমাণে বিয়োজিত হয়েছে। তাহলে এখানে গিয়েও আলফা তৈরি হয়েছে, এখানে গিয়েও আসলে আলফা তৈরি হয়েছে। 1 থেকে আলফা পরিমাণে বিয়োজিত হয়েছে, আলফা তৈরি হয়েছে, আলফা তৈরি হয়েছে। বুঝছো? হ্যাঁ। এখন তুমি আমার ঘটনার মধ্যে আসো তো, তুমি একটু ঘটনার মধ্যে আসো। এটা পাইলা। তাহলে সাম্যাবস্থার ক্ষেত্রে এখানে কি বলতে পারো তুমি? তাহলে তুমি এটা মূল সংখ্যা জানো, এটা মূল সংখ্যা জানো আর কি। ধরো তোমাকে বললাম পাত্রের একটা আয়তন, যে পাত্রে কাজ করতেছো সে পাত্রের একটা আয়তন তোমারে বলে দিছে। আয়তন তোমারে বলে দিয়েছে হচ্ছে ভি লিটার একটা পাত্রের আয়তন বলে দিচ্ছে আর কি এরকম। তাহলে তুমি কি বলতে পারবা? তা তুমি আমাকে বলতে পারবে না এরকম সাম্যাবস্থায় ক্লোরিনের ঘনমাত্রা কত? ওই যে আলফা ডিভাইডেড বাই হলো ভি। তাহলে তোমাকে যদি বলা হয় PCl3 এটার ঘনমাত্রা কত? তুমি বলতে পারবা আলফা ডিভাইডেড বাই ভি। তোমাকে যদি বলা হয় PCl5 এটার ঘনমাত্রা কত? তখন তুমি বলতে পারবা 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই হলো ভি। তুমি এটা বলতে পারবা, তাই না? হ্যাঁ। এখন তোমাকে যদি বলি আমি যে ভাইয়া বলতো একটু কষ্ট করে যে এইটার জন্য, এই বিক্রিয়ার জন্য কেসি এর মান কত? এই বিক্রিয়ার জন্য তাহলে কেসি এর মান কত? তাহলে কেসি সমান তুমি কি বলবা যে ভাইয়া দেখেন এই যে PCl3 এর ঘনমাত্রা ইন্টু Cl2 এর ঘনমাত্রা ইন্টু PCl5 এর ঘনমাত্রা, এইটা হচ্ছে ভাইয়া বের করতে হবে। তাহলে তখন কি করতে হবে? আলফা বাই ভি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই হচ্ছে ভি। তাহলে কি লেখা যায়? আলফা স্কোয়ার তারপরে কি লেখা যায়? 1 মাইনাস আলফা সাথে হইলো ভি। এরকম প্রুফগুলা আমাদের কিন্তু করতে বলতে পারে আর কি। বুঝছো? এখন তোমার যদি বলে দেই এই বিক্রিয়ার জন্য তোমার পাত্রের আয়তন বলে দিচ্ছি, তোমার বিয়োজন মাত্রা বলে দিচ্ছি 30%, তুমি আলফার মানটা 0.30 বসাবা, ভি এর মানটা যে আয়তন দেওয়া থাকবে সেটা বসাবা, সুন্দর করে কেসি এর মান চলে আসবে আর কি। বুঝছো? তাহলে কেসি এর মান কীভাবে বের করতে হয় সেটা বুঝছো না? ঘনমাত্রা দেওয়া থাকতো ডিরেক্ট বসাই দিবা এরকমে, আর যদি তোমার ঘনমাত্রা দেওয়া না থাকে, বিয়োজন মাত্রা দেওয়া থাকে, তখন তুমি এভাবে যাবে আর কি। ক্লিয়ার কি না? কত টাইপের প্রশ্ন হয় এটা বলবো না, হ্যাঁ। আবার মাত্র শুরু করছি, হবে, সমস্যা নেই। তাহলে কি কেসি এর এই ব্যাপারটা কি তোমাদের কাছে কি ক্লিয়ার হয়েছে? কেসি এর এই ব্যাপারগুলো কি তোমাদের কাছে ক্লিয়ার হওয়া শুরু করছে বা ক্লিয়ার হয়েছে কিনা বলো তো? কেসিকিপি নিয়ে তো আমাদের অনেকে ঝামেলা থাকে, দেখছি আর কি, ঝামেলা থাকে। ক্লিয়ার হয়েছে কিনা বলো? মনে হয় ক্লিয়ার হয়েছে, তাই না? হ্যাঁ, পরের পার্টের দিকে যাই। কেসি যদি ক্লিয়ার হয় তাহলে যাওয়া লাগবে তাহলে কোথায়? এবার আমাদের কাছে যাইতে হবে হচ্ছে কেপিতে যাইতে হবে আর কি। কেসি ক্লিয়ার হওয়া যাওয়া মানে কেপি দেখতে হবে। কেপি মানে যেন কি? পি অফ প্রোডাক্টের আংশিক চাপ তার উপরে তার মোল সংখ্যা ডিভাইডেড বাই পি অফ রিঅ্যাকটেন্টের আংশিক চাপ তার উপরে তার মোল সংখ্যা আর কি এরকম।
এখন আমরা তো এটা না হয় লিখছি, কোনো প্যারা তো আমাদের কাছে নাই আপাতত, লিখছি। আমরা তাহলে আগের মতো করে কয়েকটা প্র্যাকটিস করে দেখি, দেখি তুমি পারো কিনা, ছোটো মানুষ তো, দেখি তাহলে দেখি আমরা পারি কিনা। ধরো যে আমরা দেখতেছি নাইট্রোজেন গ্যাসীয় অবস্থায় আছে, হাইড্রোজেন ধরলাম গ্যাসীয় অবস্থাতেই আছে, তোমারে আমাদের কাছে অ্যামোনিয়াও আছে গ্যাসীয় অবস্থাতেই আছে। তুমি আমার একটু কষ্ট করে বলো যে ভাই এটার জন্য তাহলে কি হবে, কেসি কেপি এর মানে কেপি এর ফর্মুলা বলো আর কি এটাতে। আবার তোমরা আমি আরেকটা দিলাম, আরেকটা দিব হচ্ছে PCl3, এর সাথে দিব Cl2, এর সাথে দিব হচ্ছে PCl5। এটাও গ্যাস, এটাও গ্যাস, এটাও গ্যাস। বলো এখন দেখি পারি কি না। এটার ক্ষেত্রে কি হয়েছে, কেপি সমান কি, উপরের ক্ষেত্রে কি লিখতে পারি, পি অফ অ্যামোনিয়া, তার উপরে যাবে হচ্ছে 2, তারপরে কি হবে পি অফ নাইট্রোজেন, তারপরে কি হবে পি অফ হাইড্রোজেন, তার উপরে যাবে হচ্ছে কিউব, না এরকম না জিনিসটা। এখানে তাহলে কি হবে, কে পি সমান পি অফ PCl5, এটা কি পি অফ Cl2, পি অফ PCl3, এটা হচ্ছে এটা, বুঝছো? হ্যাঁ। এখন এখন তোমাদের কাছে যদি এই পাশে বলি একটা কথা, অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন রাখছে হয়তো বা, যে ভাই এটা তো আমরা ডান পাশে এইভাবে করবো নাকি? হ্যাঁ করবো তো, সমস্যা নেই। কিন্তু আমাদের কাছে আংশিক চাপ বের করে কেমনে? এই যেটা বারবার লিখতেছি আংশিক চাপ কীভাবে বের করে? কেউ বলতে পারবো আমাকে যে আংশিক চাপ কীভাবে বের করে? আংশিক চাপ কীভাবে বের করে? আংশিক চাপ কীভাবে বের করে? আংশিক চাপ বের করে হচ্ছে, বা আংশিক চাপ কাকে বলে এটাকে বলো। একটা পাত্রের মধ্যে 2 থেকে 3টা ধরো যে গ্যাসীয় পদার্থ আছে, প্রত্যেকটা গ্যাসীয় পদার্থ যখন পুরো পাত্রের উপরে ইন্ডিভিজুয়াল হবে, যতটুকু পাত্রের গায়ে চাপ দিচ্ছে তখন তার চাপটাকে বলা হয় কি আংশিক চাপ। এই আংশিক চাপ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আংশিক চাপকে যোগ করলে তাহলে কী পাওয়া যাবে, মোট চাপ। এটা আমরা আরও কোথায় পড়ছিলাম, পরিবেশ রসায়নে পড়ছিলাম। যারা পরিবেশ রসায়নের ক্লাসটা দেখো না ওটা দেখে আসো, ওখানে ডিটেলস পড়ানো হয়েছে আর কি, তাই না? আচ্ছা, তাহলে আংশিক চাপ ধরো যে পি অফ এ গ্যাসে আংশিক চাপ বের করতে হবে, তাহলে কী করতে হবে, এক্স অফ এ ইন্টু পি, এক্স অফ এ ইন্টু পি, মোল ভগ্ন এক্স এটা কি মোল ভগ্নাংশ ইন্টু পিটা কি মোট চাপ। তাহলে এক্স অফ এ যেন কি বললাম, এক্স অফ এ বলছি হচ্ছে মোল ভগ্নাংশ হচ্ছে এক্স অফ এ। কীভাবে বের করতে হয় এক্স অফ এটা, এক্স অফ এ বের করতে হয় ওর নিজের মূল সংখ্যা ডিভাইডেড বাই এন টোটাল, টোটালটার মূল সংখ্যা করলে এটা পাওয়া যায় আর কি। আর পি হচ্ছে কি, পি হচ্ছে মোট চাপ, পি হচ্ছে মোট চাপ। তো এই হচ্ছে আমাদের কাছে একটা চিকন জিনিস যা মনে রাখতে হবে আমাদের কাছে। মনে রাখলে সুবিধার কোথায়, সুবিধা হচ্ছে এই ফর্মুলাটা বুঝতে পারছি। আর আগে তো আমাদের বিয়োজের মতো জানাই আছে। ওকে, এবার তাহলে চলো আমরা দেখি পারি কিনা, একটা পারি কিনা, একটা পারি কিনা। ওকে আচ্ছা চলো দেখি। আমরা যদি এখানে একটু খেয়াল করে দেখি, একটা জিনিস নিয়ে কাজ করি আবারও। ধরো আমরা হাইড্রোজেন আয়োডাইডটা নিয়েই কাজ করি আর কি, হাইড্রোজেন আয়োডাইডটা নিয়েই কাজ করি। এটা গ্যাসীয় অবস্থাতেই আছে, আমরা কাজ যখন করছি এখান থেকে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়েছে, এখান থেকে আয়োডিন গ্যাস তৈরি হয়েছে, একটু ছোটোখাটো ব্যবসাগুলোর দিকে নজর রাখবা, তাহলে দেখবা সব কিছু হবে। আমাদের কাছে আবারও আগের মতো করে শুরুতে আর সাম্যাবস্থা এটা লিখতে হবে আর কি, শুরুতে আর সাম্যাবস্থা এটা লিখতে হবে। শুরুতে এর মূল সংখ্যা ছিল কত, 1, এটা ছিল কত 0, এটা কত ছিল 0। আমরা এই 1 ছিল, এটা না 1 না, 2 ছিল না, একটু 2। শুরুতে মূল সংখ্যা ছিল কত 2 0 0। তাহলে 2 থেকে 1 থেকে চলে যাবে একটা আলফা, তাহলে 2 থেকে চলে কয়টা তাহলে আলফা যাবে, 2 আলফা যাবে আর কি। 1 থেকে চলে গেল একটা আলফা, 2 থেকে চলে গেল 2টা আলফা, তাহলে এখানে একটা আলফা, এখানে একটা আলফা তৈরি হয়েছে। ব্যাপারটা কিন্তু এমনটা না যে এখানে 2 আলফা আমাকে জোর জুলুম করে এখানে 2 আলফা মিলাইতে হবে না, একটার থেকে আলফা ও ছাড়ছে, ও সমানভাবে এও আলফা পাবে ও আলফা পাবে। এর সামনে যদি 3 থাকতো তাহলে 3 আলফা, 4 থাকতো তাহলে 4 আলফা, হোয়াট এভার ইট ইস, মানে আলফা পাইছে ওর যতটুকু হয়েছে ওরকম করে রাখছে আর কি। আচ্ছা,
তাহলে আমরা তো এখানে কি পাইছি, সাম্যাবস্থায় মূল সংখ্যাটা পাইছি। এইখানে আমাকে এক্সট্রা করে একটা জিনিস বের করতে হয়। তাহলে এখান থেকে একটা এক্সট্রা করে বের করতে হয়, সাম্যাবস্থায় মোট মূল সংখ্যা কত। সাম্যাবস্থায় মোট মূল সংখ্যা কত? 2 মাইনাস 2 আলফা প্লাস আলফা প্লাস আলফা, 2 আলফা আলফা প্লাস আলফা যোগ করলে সুন্দর একটা কি আসে, 2 আসে, তাই না? তাহলে কি হলো, এটা পাইছি আমরা। এখন যদি তোমাকে আমি ভাইয়া বলি, তোমাকে আমি বলতেছি এরকম যে তুমি পি অফ হাইড্রোজেন আয়োডাইডটা বের করো, পারবা কিনা? আংশিক চাপটা কীভাবে বের করবা? ওর নিজের মোল সংখ্যা কত? নিজের মোল সংখ্যা হচ্ছে এটা 2 মাইনাস 2 আলফা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা 2, মোট চাপ পি, ঠিক আছে? এটা। তারপরে যদি তোমাকে বলা হয় পি অফ হাইড্রোজেনটা বের করো, হাইড্রোজেনের মোল সংখ্যা কত? আলফা, এই যে আলফা ডিভাইডেড বাই কী করতে হবে? 2 সাথে হলো কি পি। তারপর তোমাকে যদি বলা হয় পি অফ আয়োডিন, তাহলে কি করতে হবে? আলফা ডিভাইডেড বাই 2 ইন্টু কত করতে হবে? পি। এবারটা বুঝতে পারছি? সব কাজগুলো বের হয়ে গেছে। এবার ভালো মানুষের মতো আমরা যে কাজটা করব, কেপি বের করবো আর কি। তাহলে কেপি মানে তাহলে কি বলতে পারি? পি অফ হাইড্রোজেন, পি অফ আয়োডিন ডিভাইডেড বাই পি অফ হাইড্রোজেন আয়োডাইড, তার উপরে যাবে 2। এবার তাহলে বসাই ফেলি মানগুলো বসাইলে তাহলে কত হয়? আলফা বাই 2 ইন্টু পি, এটা কত? আলফা বাই 2 ইন্টু পি ডিভাইডেড বাই কত হবে? 2 মাইনাস 2 আলফা ডিভাইডেড বাই 2 ইন্টু পি। তাহলে কী কেটে দেওয়া যায়? তাহলে কেটে দেওয়া যায় হলো পি আর পি কেটে দেওয়া যায়। তাহলে আমাদের একটা টু মনে হয় কেটে দেওয়া যায়, যায়। তাহলে এখান থেকে কী থাকলো সর্বসাকুল্যে কী থাকলো? আলফা স্কোয়ার লেখা যায়, আলফা স্কোয়ার লিখছি। তারপর কি লেখা যায়? একটা জিনিস খেয়াল করো, তাহলে কি লেখা যায় এখান থেকে? 2 মাইনাস 2 আলফা, তার সাথে রেখছি হচ্ছে 2, এই যে 2টা আছে, তার সাথে হচ্ছে একটা পি আছে আর কি। আচ্ছা, একটা ভুল করছে, ছোট্ট একটা ভুল, সেটা কি জানো? এই যে পি স্কোয়ারটা দেই নেই কিন্তু। আচ্ছা, এইখানে কিন্তু একটা ছোট্ট ভুল করে ফেলছে, সরি ফর দ্যাট। স্কোয়ার দেই নেই, স্কোয়ার ছিল না, একটা স্কোয়ার ছিল। ওকে, আমরা আবারও লিখি একটু, হ্যাঁ সরি, আমি না খেয়াল করিনি। এটার মধ্যে কী হইতেছিল, কী যেন ছিল এখানে? 2 মাইনাস 2 আলফা ডিভাইড বাই হোয়াট? ডিভাইড বাই হলো 2 ইন্টু কী হলো? ইন্টু পি, তার উপরে তাহলে কী হবে? এটা হচ্ছে স্কোয়ার হবে আর কি, হয়েছে। এবার তাহলে ঘটনার মধ্যে একটু আসো, তাহলে কী করতে পারি আমরা এখান থেকে? করতে পারি হচ্ছে আলফা স্কোয়ার, উপরে থাকলো আলফা স্কোয়ার, নিচে কি এই যে 4, এখানে তাহলে 4, তাহলে 2 আর 2 গুণ করলে কাইটে দেওয়া যায় আর কি, তাই না? উপরে আছে পি স্কোয়ার, নিচেও পি স্কোয়ার, তাহলে কাইটে দিচ্ছে পুরোটাই আর কি এখানে। তাহলে এখানে তাহলে কী হবে? তাহলে এখানে তাহলে হবে 2 মাইনাস 2 আলফা, তার উপরে যাবে হচ্ছে স্কোয়ার। এটাকে তুমি যদি একদম ফার্নিশ করে লিখতে চাও, তাহলে কী লেখা যায়? আলফা স্কোয়ার, তাহলে কী লেখা যায়? 4 ইন্টু 1 মাইনাস আলফা, তার উপরে যাবে স্কোয়ার। বুঝছো? হ্যাঁ, স্কোয়ার ছিল তো, এই যে পি স্কোয়ার কেটে দিচ্ছে আর কি। এখানকার 2 গুণ করলে 4 হয়, এই নিচেরটাকে স্কোয়ারগুলো তো 4 হবে, তাহলে 4 কেটে দিচ্ছে আর কি, এরকম করে। আর এখানে 2 মাইনাস 2 আলফার উপরে হোল স্কোয়ার থাকে, 2টা কমন নিলে 4, 1 মাইনাস আলফা স্কোয়ার করে দিচ্ছে। বুঝছো? এটা হচ্ছে এখানকার হিসাব নিকাশ। তো তোমার যদি এখন আলফার মান বলে দেয়, তা তুমি এখান থেকে কী বের করতে পারবা? সুন্দর করে তুমি এখান থেকে সুন্দর করে কেপি এর মান বের করতে পারবা আর কি। তোমাকে যদি বলা হয় আলফা আর পি আছে, তাহলে তুমি এখান থেকে আংশিক চাপগুলো বের করতে পারবা। বের করতে পারবো না? পারবা। কনফিডেন্সটা রাখো আর কি, হ্যাঁ, কনফিডেন্সটা জীবনের সব, এরকম কিছু। আমাদের এই সাম্যধ্রুবকের এই পার্টে আমরা এখন দেখব হলো কেপি কেসির সম্পর্ক। আমরা এখন দেখব হলো কেপি ও কেসি এর মধ্যকার সম্পর্ক। একটা কথা তোমাকে একটু বলতে চাই, অল্প একটু। আমি তখন থেকে ভিডিওটা শ্যুট করছি, এইটা পড়াই গেছি, ম্যাথ সলভ করে গেছি, হ্যাঁ, কিন্তু প্রবলেম হয়েছে কি, সাউন্ডটা আসে নাই। দেন আমি আবার শ্যুট করতেছি,
মানে অলরেডি আমি 1-1.5 ঘন্টার মতো শ্যুট করে ফেলছি, দেন আমি আবার শ্যুট করতেছি আর কি। হ্যাঁ, যাই হোক, তোমরা মনে হয় এই যে স্লাইড নাম্বার দেখে বুঝতে পারতেছো। সো কালার টালার কিছু চেঞ্জ হতে পারে, কারণ আগে একটা সিকোয়েন্সে আমরা ছিলাম, এখন আমরা আবার করি একটু আর কি। সমস্যা নেই, একই জিনিস আবার রিপিট করতে হইতেছে, প্যারা নেই। রিপিট করতে প্রবলেম নাই কেন, কারণ আমরা হচ্ছে যে উদ্ভাসে তোমাকে কথা বলি, যখন আমরা উদ্ভাসে ক্লাস নিতাম বা আমি যখন উদ্ভাসে ক্লাস নিছি তখন একদিন এক পড়াটাকে 4 বার পড়াইতে হয়েছে, দিনে যখন 4টা ক্লাস থাকে। সকালে ব্যাচে যা পড়াইছি, দুপুরে ব্যাচে তা পড়াইছি, বিকালে ব্যাচে তা পড়াইছি, ইভেন সন্ধ্যার আগে যে ব্যাচটা হয় সেখানেও সেম পড়ারই পড়াইছি আর কি। অ্যান্ড একই লেকচার 8 দিন ধরে চলতো বা 7 দিন ধরে চলতো। ইঞ্জিনিয়ারিং হলে 7 দিন, আর ভার্সিটি হলে দেখা গেলো 8 দিন ধরে চলতো আর কি। তাহলে একটা লেকচার দিনে যদি 4 বার দিই, তাহলে 8 দিনে দেখা গেলো 32 বার দিতে হয়েছে আর কি। সো এই জন্য প্যারা নেই, এক জিনিস রিপিট করতে কষ্ট নেই আর কি। চলো দেখি। আচ্ছা, কেপিকেসির সম্পর্কের মধ্যে তাহলে কী লিখতে পারি আমরা? আমরা এই সম্পর্কটা প্রমাণ করতেছি না, একটা জিনিস বলি আগে, প্রমাণ করার দরকার নেই তোমার আপাতত। তোমার আসলে জিনিসটা শুধু জানলেই হবে, কারণ তুমি হচ্ছে এইচএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। সো কেপি সমান কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। ডেল এনকে তুমি আগে পড়ে আসছো না, আমরাই পড়াইছি আর কি, এখানে সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে আর এর যে ব্যাপারটা, এটা কি? আর হচ্ছে একটা মোলার গ্যাস কনস্ট্যান্ট। আর কি? একটা মোলার গ্যাস কনস্ট্যান্ট। এটার মানটা কী কী হতে পারে? 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন, অথবা 8.314 জুল পার কেলভিন পার মোল। তবে আমাদের কাছে বেশিরভাগই ইউজ হয় হচ্ছে এটা, তবে নিচেরটাও কিন্তু ইউজ হয় না যে এমনটা না। কখন কখন কোনটা ইউজ হয় এটা তুমি চাইলে একটু দেখে রাখতে পারো, দেখে রাখলে তোমার জন্য সুবিধা আছে। কীরকম? এই জিনিসটা তুমি কখন ইউজ করবা? যদি তুমি দেখো তোমার কাছে প্রেশারটা দেওয়া থাকবে বা কেপি দেওয়া থাকবে, কেপি বের করার সময় যে প্রেশারটা ইউজ করতে বলে, এটা যদি তোমার কাছে দেওয়া থাকে নিউটন মিটার স্কোয়ার বা প্যাসকেল ইউনিটে দেওয়া থাকে, আর যদি তোমাকে দেখালো কেসি বের করতে গিয়ে তুমি যখন আয়তন ইউজ করে ফেলছো, ওই আয়তনের ক্ষেত্রে যদি মিটার কিউবের মতো যদি কিছু ইউনিট যদি থাকে, দেন তুমি আসলে এই ইউনিটের দিকে যাবে আর কি। আদারওয়াইজ তোমার এই দিকে দিলেই কাজটা হবে আর কি। বুঝতে পারছি? আচ্ছা, কোনো ঝামেলা নেই। এখন আসো কেপি কেসের এখান থেকে একটা জিনিস তোমারে বলি, কয়েকটা প্র্যাকটিস করি আর কি আমরা। ঠিক আছে, আমরা কয়েকটা জিনিস প্র্যাকটিস করি যে কেসি কেপির এর ভিত্তিতে কেমন হয়। প্র্যাকটিসের ক্ষেত্রে আসলে ধরো আমরা সবার আগে বললাম নাইট্রোজেন গ্যাসীয় অবস্থায় আছে, হাইড্রোজেন গ্যাসীয় অবস্থাতেই আছে, তারপর আমরা কি নিয়েছি এখানে? অ্যামোনিয়াও গ্যাসীয় অবস্থাতেই আছে। এটার ক্ষেত্রে যদি আমরা বলি কেসি কেপি সম্পর্কটা লেখো, তাহলে কেপি সমান কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। এখানে তুমি একটু বলো তো ডেল এন এর মান কত? এটার মান 2, এটার মান 4, তাহলে হচ্ছে 2, এটা হচ্ছে 4, তাহলে কত হলো? -2। তাহলে এখানে তুমি কী লিখতে পারবা? কেসি আর টি টু দি পাওয়ার -2, এটা কি লিখতে পারবা? কেপি। তো এইটা হলো তোমার কাছে মূল ব্যাপারটা, এই যে ডেল এন এর মানটা ক্যালকুলেট করে কোনো ম্যাথ করতে পারো আর কি চাইলে। আমাদের কাছে এরকম ম্যাথ আছে, আমরা প্র্যাকটিস করব আর কি। আচ্ছা, আরেকটা জিনিস একটু লিখে রাখি এখানে, কারণ যে জিনিসগুলো বেশি বেশি করে আসে ওগুলোই প্র্যাকটিস করি আর কি। যেমন ধরো H2 গ্যাস অবস্থাতে আছে, আয়োডিন গ্যাস অবস্থাতেই আছে, এখান থেকে তোমার কাছে 2 হাইড্রোজেন আয়োডাইড গ্যাস অবস্থাতেই আছে। এখান থেকে কি হলো, আমাদের কাছে যদি বলা হয় ডেল এন এর মান কত, উপাশেও 2 আছে, এই পাশেও 2 আছে, এই যে 2, 1 আর 1 2, তাহলে বিয়োগ করে দিলে কত হলো? 0 আর কি। ঠিক আছে, এই যে 0। তাহলে তুমি যদি দেখো কে সি না কেপি, তাহলে কেপি সমান কেসি আর টি টু দি পাওয়ার সুন্দর একটা 0, তাহলে এখান থেকে তুমি আলটিমেটলি কী লিখতে পারবা? কেসি আর কেপি দুটা কেমন বলো তো? দুইটা আসলে সমান। বুঝতে পারছি জিনিসটা? এইরকম। সো চলো এবার দেখি ম্যাথ করতে যাই, তাহলে বুঝতে পারবো আর কি। দেখি কেসি কেপির ম্যাথগুলো, সবগুলো ক্যাটাগরির মোটামুটি প্রশ্নগুলো এখানে আছে, সলভ করলে পারলেই আমাদের কাছে হবে। 1 নম্বর বলছে কি উদ্দীপকের বিক্রিয়াটি সিস্টেমের মোট চাপ কত হলে আর কি, মোট চাপ বের করতে বলছে আমাদেরকে, মোট চাপ বের করতে বলছে।
মোট চাপ কত হইলে AX5 এর 30% বিয়োজিত হবে আর কি। 30% বিয়োজিত হওয়া মানে কি, এটা হচ্ছে আমাদের কাছে আলফার মান। তাহলে আলফা সমান হলো 30%, আলফা সমান হইল 30%। মোট চাপ মানে এটা বের করতে বলছে। চলো একটু দেখি তাহলে আমরা দুটো আলাদা আলাদা পেজ নিয়ে কাজ করতে হবে এখানে। গ নাম্বারের কাছে তাহলে কী বলছে, AX5 গ্যাসীয় অবস্থাতে আমাদের কাছে বিক্রিয়া করার সময় কি তৈরি করলো, AX3 গ্যাসীয় অবস্থাতে, পাশাপাশি X2 গ্যাসীয় অবস্থাতে তৈরি করছে। এখন ঘটনার প্রবাহের মধ্যে একটু আসো, ঘটনার প্রবাহের মধ্যে আসো। শুরুতে কি ছিল এটাতে, শুরুতে এর ছিল আমাদের কাছে ছিল হচ্ছে 1, এটা ছিল হচ্ছে 0, এটা ছিল হচ্ছে 0। এখান থেকে চলে গিয়েছে আলফা, তৈরি হয়েছে আলফা, তৈরি হয়েছে আলফা, তাই না? এখন যেহেতু মোট চাপ বের করতে বলছে, আমাকে কিন্তু আংশিক চাপ দিয়ে যাইতে হবে আর কি হিসাবের মধ্যে। তাহলে আমাদের একটা হিসাব করি, এটাগুলো কিন্তু আমাদের কাছে ছিল সাম্যাবস্থায় ছিল আর কি। এটা ছিল হচ্ছে আমাদের সাম্যাবস্থায়, আর উপরটা ছিল হচ্ছে শুরুতে, উপরটা ছিল হচ্ছে বিক্রিয়া শুরুতে, বিক্রিয়া শুরুতে। তাহলে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা কত, তাহলে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা কত, 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা সমান কত হলো, তাহলে 1 প্লাস আলফা। পাইছো এটা? হ্যাঁ। তাহলে এবার আমরা কি বের করি, PX, আমরা কি বের করি, PAX5 এটার আংশিক চাপ বের করি আর কি। কত হবে, 1 মাইনাস আলফা ও নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা 1 প্লাস আলফা ইন্টু কত হবে, ইন্টু হবে হচ্ছে মোট চাপ। বুঝছো? আবার P অফ AX3 ওর নিজের মোল সংখ্যা কত, নিজের মোল সংখ্যা হচ্ছে আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইন্টু পি। আবার P অফ X2 তাহলে কত হবে, আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইন্টু পি। বুঝছি ঘটনাটা? ওকে, সো সব কিছু ক্লিয়ার এখন আমাদের কাছে। আমরা এবার ফর্মুলায় বসাতে যাব। KP সমান P অফ AX3 P অফ X2 উৎপাদের আংশিক চাপের গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপের গুণফল লিখছি। এখন কেপি এর মান আমরা জানি, আমরা মানগুলোকে সবগুলোই বসাই দিই। এটার মানটা হলো 1, এটার মানটা হলো 1, এটার মান তাহলে কত, এটার মান লিখতে পারি কি, আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইন্টু পি। আবার আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইন্টু পি। নিচেরটা কি লিখতে পারি, 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা ইন্টু পি। তাহলে পি আর পি কেটে দেওয়া যায় কিনা, পি আর পি কেটে দেওয়া যায়, 1 প্লাস আলফা কেটে দেওয়া যায়। তাহলে আলটিমেটলি কি থাকে, তাহলে আলটিমেটলি কি থাকে, আলটিমেটলি থাকে হলো এ পাশে থাকে 1, এদিকে থাকে উপরে থাকে আলফা স্কোয়ার, নিচে থাকে 1 মাইনাস আলফা স্কোয়ার, সাথে থাকে হচ্ছে পি, তাই না? আমাদেরকে বের করতে ওই পি এর মানটাই বের করতে হবে। তাহলে এদিকে কি লেখা যায়, 1 মাইনাস আলফা স্কোয়ার সমান পি ইন্টু আলফা স্কোয়ার। তাহলে 1 মাইনাস আলফা স্কোয়ার সমান পি এর মান কত, পি এর মানটাই বের করবা তো, তাই না? তাহলে পি এর মানটাই তো বের করব আমরা, মনে হয় পি এর মানটা যেহেতু বের করব, আমরা এক পাশে কি লিখে ফেলছি, সমস্যা নেই। তো পি এর মানটাই বের করব। পি সমান তাহলে কি লেখা যায়, পি সমান লেখা যায় 1 মাইনাস আলফা স্কোয়ার ডিভাইডেড বাই আলফা স্কোয়ার। 1 মাইনাস 0.3 এইটার স্কোয়ার ডিভাইডেড বাই 0.3 এইটার স্কোয়ার। দেখো তো ক্যালকুলেট করে কত আসে, দেখো একটু ক্যালকুলেট করো এবার, দেখি সাউন্ড ঠিক আছে এখানে, হ্যাঁ ঠিক আছে। তাহলে 1 মাইনাস 0.3 এর স্কোয়ার ডিভাইডেড বাই 0.3 এর স্কোয়ার, তাহলে কত হইল, 10.11 ATM। ঠিক আছে, 10.11 ATM। এটা হচ্ছে আমাদের কাছে অ্যান্সার, এটা হচ্ছে আমাদের কাছে অ্যান্সার। বুঝতে পারছি, এটা হচ্ছে আমাদের কাছে অ্যান্সার। একটু অ্যান্সারগুলোকে লিখে রাখিও নিচে, এই যে এটা হচ্ছে আমাদের কাছে অ্যান্সার। এটা গেল গ নাম্বারটা। এবার যাচ্ছে কোনটা, ঘ নাম্বারে। তাপমাত্রা স্থির রেখে উদ্দীপকের বিক্রিয়ায় 1.2 ATM চাপ প্রয়োগ করলে, মানে মোট চাপ যদি পি হয়, তখন AX ভাবের বিয়োজন মাত্রা চেঞ্জ হবে কিনা। তাহলে আলফা প্রাইম বের করো, মানে হচ্ছে আলফাটা যেটা চেঞ্জ হয়েছে এটা বের করো আর কি। চেঞ্জ তো অবশ্যই হবে।
চলো একটু দেখি ঘ নম্বরের জন্য একই বিক্রিয়া কিন্তু বিক্রিয়া। তো আমরা আসলে আলফা তো আমাদের বের করতে হবে, পি আমাদের কাছে হচ্ছে কত 1.2, এটা এখানে বসাবো, আর কেপির মান তো চেঞ্জ হবে না, 1ই থাকবে আর কি। তার মানে কি হবে, এটাকে বসানোর পরে আলফা বের করতে হবে। চলো একটু দেখি, একটা স্লাইড নেই। আমরা ঘ নাম্বার লেখার সময় গ নাম্বার থেকেই একটা জিনিস লিখে নিয়ে আসি যে কেপি সমান কী লিখছিলাম, পি অফ এ এক্স থ্রি ইন্টু পি অফ এক্স টু ডিভাইডেড বাই পি অফ এ এক্স ফাইভ। তাহলে যদি এবার মানগুলো বসাও, এটার মান হলো 1 ছিল, এটা ছিল কত আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইন্টু কত, ইন্টু হলো পি। আবার কি ছিল আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইন্টু কত, ইন্টু হলো পি। সো দুইটার মানই আমি লিখছি এখানে। তাহলে কত হবে 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা ইন্টু পি। সো একটা পি কেটে দিলাম, 1 প্লাস আলফা কেটে দিলাম, তাহলে আলটিমেটলি কী থাকলো আলফা স্কোয়ার ডিভাইড বাই 1 মাইনাস আলফা স্কোয়ার ইন্টু পি। তাহলে এখান থেকে ছিল আমাদের কাছে 1। আমাদের এবার কিন্তু আলফার মান বের করতে হবে, তাই না? আমরা এই আলফাটাকে আলফা না লিখে যদি আমরা আলফা প্রাইম বলতাম সুবিধা হতো কিনা আমাদের জন্য। আলফা প্রাইম বলি তাহলে সুবিধা হয় আমাদের জন্য, আলফা প্রাইম বলি তাহলে আমাদের জন্য সুবিধা হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে কী সুবিধা হয় চলো করি একটু। 1 মাইনাস আলফা প্রাইম তার উপরে গেল স্কোয়ার সমান 1.2 আলফা প্রাইম তার উপরে যাবে স্কোয়ার। 1.2 কেন বলে দিছে প্রশ্নের মধ্যে, 1.2 পরিমাণে চাপ যদি প্রয়োগ করো তাহলে কি হবে, তখন জায়গা তো আছেই, এটাকে এখানে ইউজ করি আর কি। তাহলে কি হবে 1 থাকবে এই পাশে, তাহলে ওই পাশে কী হবে কি 2.2 আলফা স্কোয়ার। তাহলে সেখান থেকে কি লেখা যায় আলফার মানটা √1/2.2 করলে দেখো আলফা প্রাইমের মান কত আসছে, আলফা প্রাইমের মান 1/2.2, সরি কত আসছে 1/2.2। তাহলে আসলো হচ্ছে 0.674, অর্থাৎ এটাকে কি লিখতে পারি আলফাটা 67.4%। আগে ছিল হচ্ছে 30%, এখন তাহলে চেঞ্জ হয়েছে, তাই না? অতএব বিয়োজন মাত্রা কি হয়, পরিবর্তন হয় কত, আগে ছিল 30%, এখন হয়েছে 67.4%। তো দুইটাকে আসলে বিয়োগ করে দেওয়া, তাহলে কত হইল 37.4%। এতটুকু পরিবর্তন হয়, এটা হচ্ছে আমাদের কাছে অ্যান্সার, বুঝছো? প্রবলেম আছে কোনো এবার নেই? আচ্ছা, এবার তাহলে কি হবে, পরেরটাতে যাই। উদ্দীপকের সংঘটিত বিক্রিয়াতে কেসি এর মান বের করতে বলছে। দেখি কেপি এর মান দেখো দিয়ে দেওয়া আছে, এই যে প্রশ্নের মধ্যে দেখো একটা বিক্রিয়া দেওয়া আছে, এখানে কেপি এর মান অলরেডি দেওয়া আছে, কেসি এর মানকে বের করতে হবে আর কি। তাহলে আমাদের ওই সম্পর্কটাই কাজে লাগবে শুধুমাত্র এখানে। তাহলে এখানে আমরা জানি কেপি সমান কত 12 ATM, তারপর টি সমান কত 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাই না? 30 ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ করে দিতে হবে। তাহলে 30-র সাথে 273 যোগ করে দিতে হবে, যোগ করে তাহলে কত হইল 303 হইল আর কি, এত কেলভিন। আর এর মান তাহলে কত বসাবা, এটিএমে যেহেতু আছে 0.0821, এত লিটার এটিএম পার মোল পার কেলভিন। তাহলে এবার আমরা লিখি, আমরা জানি কেপি সমান কেসি RT টু দি পাওয়ার ডেল এন। তাহলে লাগবে কি যেন আমাদের কেসি এর মান, তাহলে কেসি সমান কি লেখা যায় কেপি ডিভাইডেড বাই RT টু দি পাওয়ার ডেল এন। ডেল এন এর মান কত বলো একটু আগে, ডেল এন এর মানটা এখানকার জন্য কত, এই পাশে হলো 1 আর 1 2, আর এখানে হলো 1, তাহলে কত হলো 2 - 1, তাহলে 1। তাহলে আমরা মান বসাই, কেপি এর মান হলো 12, আর এর মান কত 0.0821, টি এর মান কত, টি এর মান হইল
টি এর মান হইল 303, তার উপরে পাওয়ার ছিল কত, তার উপরে পাওয়ার ছিল আসলে 1, সো না লিখলেও কোনো সমস্যা নাই। তাহলে এখন তুমি বলো কত আসছে মানটা, মান তাহলে কত আসবে, 12 ভাগ 0.0821 ইন্টু 303, 12 ডিভাইডেড বাই 0.0821 ইন্টু 303 কত আসতেছে, 0.00 না 0.482 এত আসতেছে আমাদের কাছে কেসি এর মান। সো এইটা হচ্ছে আমাদের কাছে অ্যান্সার, বুঝছো? এইটা হচ্ছে আমাদের কাছে অ্যান্সার। কারণ মানে প্রবলেম নেই, আছে আছে প্রবলেম নেই। চলো, প্রবলেম যদি না থাকে তাহলে সামনের দিকে মুভ করতে হবে। পরেরটাতে কি বলছে, প্রশ্ন পড়ো, প্রশ্ন পড়ো। 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 লিটার আয়তনের একটি বদ্ধ পাত্রে সংঘটিত বিক্রিয়া হয়েছে, তারপর কি সাম্যাবস্থায় এত 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 এর মোল সংখ্যা দিয়ে দেওয়া আছে, সাম্যাবস্থায় আর কি। তো উদ্দীপকে কেসি এর মান বের করতে বলছে। আচ্ছা, সো এইটা তাহলে মনে হয় আমাদের কাছে আরেকটু সহজ জিনিসপত্র। কেন সহজ, কি কারণে সহজ আসতেছে দেখো। আগে বিক্রিয়া তো লেখা আছেই আমাদের কাছে, মনে হয় বিক্রিয়া তো লেখা আছেই। আমাদের কাছে বিক্রিয়া লেখা আছে NOx, এইটাকে সাম্যাবস্থায় সে আছে থাকাকালীন সময়ে NO আর কত X2 তৈরি করছে। এটা কত 2, এটাও গ্যাস, এটাও গ্যাস, এর সামনেও 2 দিছে, এটাও গ্যাস। শুরুর কথাটা লাগবে না, সাম্যাবস্থা দিলেই তো হয়ে গেল। আচ্ছা, তাহলে সাম্যাবস্থায় কি অবস্থা আছে, সাম্যাবস্থায় এটা কত NO, NO মানে শুরুরটা, NO মানে আছে 6, NO আছে 6, X2 মানে 3, X2 আছে 3, এইটা আছে তাহলে 4, সাম্যাবস্থায় 4 আছে। আচ্ছা, এখন যদি আমাকে বলে NOx এর ঘনমাত্রা বের করো, তাহলে কি মোল সংখ্যা বাই ঘনমাত্রা মানে N/V। এর এনটা কত, এর এন হচ্ছে 4, ভি কত, ভি এই দেখো 2 লিটার, তাহলে 2, তাহলে কত আসলো 2 মোলার। তারপর যদি বলা হয় NO এর ঘনমাত্রা, তাহলে কত হবে, NO এর ঘনমাত্রা হলো 6/2 সমান তাহলে কত 3 মোলার। X2 এর তাহলে ঘনমাত্রা তাহলে কত হবে, X2 এর ঘনমাত্রা 3/2 সমান হলো 1.5 মোলার। বুঝছো, এটা লিখে ফেলছি। এবারে আমাদের কাজ কি, এবারে আমাদের কাজ হচ্ছে সিম্পল, যে কেসি সমান NO স্কোয়ার, তার সাথে দিলাম X2 এটা ডিভাইডেড বাই NOx, তার উপরে যাবে হচ্ছে কত স্কোয়ার। যদি আমরা এবার লিখি NO এর ঘনমাত্রা কত ছিল 3, NO এর ঘনমাত্রা ছিল 3 এর স্কোয়ার, X2 এর ঘনমাত্রা কত ছিল 1.5, নিচে তাহলে কত হবে 2 এর স্কোয়ার, তাহলে কত হলো 9 ইন্টু 1.5 ডিভাইডেড বাই 4। তাহলে দেখো ভালো মতো ক্যালকুলেশন করে দেখো কত আসে, তাহলে 9 ইন্টু 1.5 ডিভাইডেড বাই 4, তাহলে কত 3.375। এই হচ্ছে আমাদের কাছে ব্যাপার স্যাপারটা, বুঝছো? এই হচ্ছে আমাদের কাছে ব্যাপার স্যাপারটা। আচ্ছা, এই হচ্ছে আমাদের কাছে ব্যাপার স্যাপারটা। মনে হয় কোনো প্যারা নেই, আছে নেই। তারপরটাতে আসো, প্রশ্ন পড়ো। উদ্দীপক 1, উদ্দীপক 2 দেওয়া আছে, A2B4 থেকে AB2-তে পরিণত হয়েছে দেখলাম। উদ্দীপক 1-এর বিক্রিয়ার ক্ষেত্রে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেপি আর কেসি এর মান কত গুণ বলছে, 8 গুণ হবে আর কি। তাহলে আমরা এক এক করে আগে 2 নম্বরটা কি বলছে, এত সাম্য উদ্দীপক রাশিমালার প্রতিপাদন করো। প্রতিপাদন তোমার পারা উচিত, কারণ ভাইয়া তোমার প্রতিপাদন পড়াই আসছি কিন্তু কেপি কেসিদের প্রতিপাদন পড়াই আসছি, দেখাবো আর কি, নাহলেও সমস্যা নেই। চলো দেখি তো, গ নাম্বারটার মধ্যে কি বলছে, বলছে কেপি সমান কেসি ইন্টু 8, এটা বলা যায়। তার মানে কি বলা যায় আবার, কেপি ডিভাইডেড বাই কেসি সমান হলো 8, এটাও বলা যায়, এই লাইন থেকে এটা বলা যায়। এর বাইরে আমাদের কাছে ডেল এন এর মান কত উদ্দীপক 1-এর জন্য, ডেল এন মানে কি, উৎপাদগুলোর মোল সংখ্যাগুলোর যোগফল মাইনাস বিক্রিয়ক, এটা তাহলে এটা 1 প্লাস
টু, ধরে নিলাম দুটোই গ্যাস বলছে, মাইনাস কত হবে, মাইনাস তাহলে 1 হবে। কেন 1 হবে? কারণ এটাতে 1 মোল আছে তাই। তাহলে হিসাব নিকাশ করলে শুধুমাত্র ডেরিনের মান হাফ থাকতেছে। এই তো সবই শেষ। আচ্ছা, এবার আমরা লিখি কে পি সমান কে সি আর টি টু দি পাওয়ার ডেল এন। তাহলে এবার আসো, কি লাগবে তোমার জন্য? টি লাগবে। তাহলে কে পি ডিভাইডেড বাই কে সি লেখা যায়, লিখলাম। তাহলে কি লেখা যায়? আর টি টু দি পাওয়ার হাফ। এই মানটা লেখা যায় 8, আগে আছে। তারপরে কি লেখা যায়? আর ইন্টু টি, তার উপর লিখছো কত? হাফ। স্কোয়ার করে দাও, তাহলে তো হাফ কেটে গেল, তাহলে এটা হলো 64, এটা হইলো 0.0821 ইন্টু টি। তোমার লাগবে কোনটা? টি এর মানটা আর কি। সুন্দর করে এখান থেকে এখন বলো টি কত? টি কত? 64 ডিভাইডেড বাই এত না, তাহলে 64 ডিভাইডেড বাই 0.0821, তাহলে কত হইল? 779.53। এত কি? এত হলো কেলভিন। এখান থেকে তোমাকে কিন্তু বলছে কি কত ডিগ্রি সেলসিয়াসে বলছে। তাহলে এবার টিটা নিবা বা ডিগ্রি সেলসিয়াসে নিবা, তো এখানে 273টা বিয়োগ দিবা। তাহলে 273 বিয়োগ দিছো, তাহলে কত আসবে? 779.53 মাইনাস 273, তাহলে কত আসলো? 506.53 এত ডিগ্রি সেলসিয়াস। এইটাই হলো তোমাদের কাছে অ্যান্সার। এটা হলো তোমাদের কাছে গ নম্বরের উত্তর। বুঝছো? আই গেস ক্লিয়ার হয়েছে এটা, তাই না? খুব জটিল কাজ না কিন্তু। ইয়েস। তারপরে হয়েছে কি, উদ্দীপকের 2 এর সাম্য ধ্রুবকের রাশিমালা প্রতিপাদন করতে বলছে। এ কি বি কি? এ হচ্ছে 7 পারমাণবিক সংখ্যা, তার মানে এ হচ্ছে নাইট্রোজেন। এ হচ্ছে কি? এ হচ্ছে নাইট্রোজেন। এ হচ্ছে নাইট্রোজেন। বি কি? বি হইল অক্সিজেন। নাইট্রোজেন আছে আর কি আছে? অক্সিজেন আছে। তাহলে এখান থেকে তুমি কি দেখতে পারতেছো? তুমি এখান থেকে কি দেখতে পারতেছো? আমি কি তোমাকে এখানে লিখে দিব নাকি নতুন স্লাইড নিব? নতুন স্লাইডই নেই, ঠিক আছে? আচ্ছা, ঘ নাম্বার। তাহলে এ হইলো আমাদের কাছে ছিল নাইট্রোজেন, বি হইলো আমাদের কাছে ছিল অক্সিজেন, ছিল হইল A2B4, এই দুইটা বিক্রিয়া করে তৈরি করছে 2AB2 এরকম তৈরি করছে। অর্থাৎ N2O4 বিক্রিয়া করে তৈরি করছে হলো 2NO2। এখান থেকে বিক্রিয়ার শুরুতে ধরলাম, শুরুতে আর সাম্যাবস্থায় দেখতেছে, শুরু আর সাম্যাবস্থাটা। শুরুতে 1 0 1 মাইনাস আলফা 2 আলফা লিখছে। এখন তুমি এই জায়গার মধ্যে একটু আসো, এই জায়গার মধ্যে একটু আসো। এখান থেকে তাহলে তোমাকে কি বের করতে বলছে? তোমার এখান থেকে বের করতে বলছে কার রাশিমালা? সাম্য ধ্রুবক বলতে কেসিও হইতে পারে, কেপিও হইতে পারে। সো আমরা তোমার কেসির দিকেই যাওয়া উচিত। ধরলাম পাত্রের আয়তন, ধরলাম পাত্রের আয়তন কত হইতে পারে? পাত্রের আয়তন ধরছি ভি। তাহলে এবার আমরা যদি লিখি, তাহলে N2O4 এটার ঘনমাত্রা তাহলে কত হবে? এর মূল সংখ্যা কত? 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি। NO2 এটার ঘনমাত্রা কত? 2 আলফা ডিভাইডেড বাই ভি। গেল। এবার আসি আমরা কেসিতে যাই। তাহলে কেসি সমান কত হবে? কেসি সমান হবে উৎপাদের ঘনমাত্রা, তাই না? NO2 তার স্কোয়ার, N2O4 সেটা হচ্ছে হবে এরকম। তাহলে এটার ক্ষেত্রে মোল সংখ্যা কত? ঘনমাত্রা কত? 2 আলফা ডিভাইডেড বাই ভি স্কোয়ার। এটার ক্ষেত্রে কত? 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি। তাহলে কি লেখা যায়? 4 আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা ইন্টু ভি। এটা কার সমীকরণ পাইছো? কেসি। কেসিটাই হচ্ছে এটার জন্য সাম্য ধ্রুবক। ভাইয়া কিন্তু এটাই বলছিলাম, তাই না? এই হচ্ছে প্রতিপাদন। এরকম প্রতিপাদন আমরা আগেও করছি অনেক, তাই না? আগে করছি মানে কি, আজকে লেকচারেই করছি। ওকে, ডান। এবার যাই পরের প্রশ্নে। প্রশ্ন পড়ো।
25°C তাপমাত্রায় 11 মোল A2 গ্যাস 9 মোল B2 গ্যাসের সাথে বিক্রিয়া করে সাম্যাবস্থায় 7 মোল AB গ্যাস উৎপন্ন করছে। বিক্রিয়ার ডেল এইচ এর মানটা নেগেটিভ ছিল। সমস্যা নেই, চলো একটু দেখি। ডেল এইচ এর সাথে আমাদের কোনো কানেকশন নাই আপাতত। অ্যান্সারটা A2 গ্যাস এর সাথে B2 গ্যাস, A2 গ্যাস B2 গ্যাস বিক্রিয়া করে সাম্যাবস্থায় 2AB এই গ্যাস কিন্তু তৈরি করছে। বিক্রিয়ার শুরুতে ছিল একটা মোল সংখ্যা। সেই মোল সংখ্যাটা কত ছিল? A2 এর জন্য 11, এটা ছিল কত? 9, এটা ছিল কত? 0। যখনই সে সাম্যাবস্থায় গেছে তখন তাহলে কি হইল? এখানে একটা কথা বলে দিছে যে AB গ্যাস যেটা তৈরি হয়েছে না, ওইটার 7 মোল তৈরি হয়েছে। টোটালটার 7 মোল ছিল, এখানে টোটালটা মিলেছিল 7 মোল। 7 মোল মানে কি? এটা কি বলা যায়? 2 আলফা না এটা? 7 মোল মানে কি? 2 আলফা সমান 7। তাহলে আলফা সমান কি বলা যায়? 7/2 অর্থাৎ 3.5, তাই না? তাহলে এই 7 মোল তৈরির জন্য তাহলে কী হয়েছে? 9 থেকে 3.5 বাদ গেছে, 11 থেকে 3.5 বাদ গেছে। তাহলে বিয়োগ করলে তাহলে কত হয়? 11 মাইনাস 3.5 সমান তাহলে কত হলো? 7.5। এটাতে তাহলে কী হয়েছে? 9 মাইনাস 3.5 তাহলে কত হয়েছে? 5.5। এটা তাহলে কত ছিল? এটা 7 ছিল আর কি। সো এই মূল সংখ্যাগুলো আমাদের কাছে এখন দরকার, যেটা কিনা অবশিষ্ট আছে। এই মূল সংখ্যাগুলো দিয়েই কাজ করতে হবে। বুঝতে পারছি? হ্যাঁ। এখন মূল সংখ্যাগুলো তো পাইছি, বাট আমাদেরকে লাগবে কি? কেপি এর মান বলছে। আবার কেপি এর মান কীভাবে বের করে? কেপি এর মান বের করার জন্য এদের প্রত্যেকটারই আংশিক চাপ লাগবে। তাহলে পি অফ A2 এর নিজের মোল সংখ্যা কত? 7.5। টোটাল মোল সংখ্যা কত? এই সবগুলোকে যোগ করে দিতে হবে। তাহলে কত হয়? 7.5, 5.5 এই সবগুলোকে যোগ করলে কত হয়? 7.5 প্লাস 5.5 প্লাস 7, তাহলে 20 আসছে। তাহলে কত আসলো এটাতে? 20 ইন্টু পি। একবারেই লিখে দিই কত আসে। 7.5 0.375 এত পি। তাহলে পি অফ B2 কত আসবে? B2 আসবে 5.5 ডিভাইডেড বাই 20 ইন্টু পি। পি মানে হচ্ছে মোট চাপ। 5.5 ডিভাইডেড বাই 20 করলে কত আসলো? 0.275। এত কি আসবে সাথে একটা পি। আবার পি অফ AB তাহলে কত হবে? 7 ডিভাইডেড বাই 20 ইন্টু পি সমান 7 ডিভাইডেড বাই 20, তাই না? তাহলে 0.35। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে তুমি কি পাইছো? তার আংশিক চাপ পাইছো। এবারে কাজটা কি? এবারের কাজটা হচ্ছে তার টোটাল কি বের করতে হবে? তার টোটাল আচ্ছা, তখন তার তাহলে কি হবে? তার আমাদের কেপি বের করতে হবে। তাহলে কেপি সমান কত? কেপি সমান পি অফ AB স্কোয়ার, পি অফ A2, পি অফ B2। পি অফ AB এর মান কত? AB এর মান হচ্ছে 0.35p এটার স্কোয়ার ডিভাইডেড বাই কত হইল? A2 0.375 এত পি ইন্টু 0.275 ইন্টু পি। এখন তুমি সবগুলোতে হিসাব নিকেশ করে দেখো, একটা জিনিস কেটে দেওয়া যায়। সেটা কি? পি স্কোয়ার কেটে দেওয়া যায়, বাট উপরে কিন্তু 0.35 স্কোয়ার আছে। সব মিলে তাহলে হিসাব নিকেশ করি। 0.35 স্কোয়ার উপরে ডিভাইডেড বাই
0.375 ইন্টু 0.275, তাহলে কত আসলো 1.187, ঠিক আছে 1.187। এটা কিসের মান আসছে? কেপি এর মান আসছে একটা। এই সুন্দর যে মানটা আসছে না, এই সুন্দর যে মানটা আসছে, এই মানটাই তোমার কাছে আনসার আলি, ঠিক আছে? খুব জটিল? আমার মনে হয় না জটিল। সো তোমরা জটিল মনে করে বাদ দাও, তাই বাদ দিলেই কেপি গেছে জটিল। বাট এই চ্যাপ্টার নিয়ে আমি দেখতেছি তো যে এই ভিডিওগুলোর নিচে যতবার কতগুলো কমেন্ট আসে, তার মধ্যে সবচেয়ে বেশিবার মনে হয় লেখা ছিল রাসায়নিক পরিবর্তন নিয়ে আর কি। আমি জানি না এটা তোমাদের কতটুকু থার্স্ট পূরণ করলো, বাট এটা অতটাও জটিল না, এটা অতটাও না জটিল না। বাট প্রবলেম আছে আমরা কখন পড়ি একাডেমিকে তার উপর ভিত্তি করে আর কি, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদের একটা কথা যে বলি, তোমরা তোমাদের জুনিয়রদেরকে কী সাজেশন করবা? তোমরা তো অলরেডি 25 ব্যাচ, তোমরা তোমাদের জুনিয়র ব্যাচ 26কে বা 27কে কী সাজেশন করবা? তোমরা কি বলবা শুরুর থেকেই তুমি প্রাইভেট পড়ো, শুরুর থেকেই তুমি পেইড কোর্সে গিয়ে পড়ো, এরকমই বলবা? আমার মনে হয় যে এই জিনিসটা না বললে বেটার হতো আর কি। কারণ শুরুতে তার একটু হলেও বইগুলো দেখা দরকার, বোঝা দরকার, তার ক্যাপাবিলিটিটুকু জাজ করা দরকার। ধরো ফার্স্ট ইয়ার পর্যন্ত যতটুকু পড়ছি, এই পড়াটুকু বুঝতে 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 দেখা গেল যে আমরা পড়াশোনার ট্র্যাকটাই তো ধরতে পারিনি ভালোভাবে আর কি। সবাই না, বাট কিছু মানুষ ধরতে পারিনি, মেজরিটি ধরতে পারিনি আর কি। তখন সেকেন্ড ইয়ারে গিয়ে যখন তারা শুরু করতেছে, তখন এই চ্যাপ্টারটা না মাঝ গতিতে পড়ে গেছে আর কি। সে তখন তার মনের অবস্থা একটা দোদুল্যমান ছিল আর কি, তাই না? সে বুঝতেছে না কী করবে, উতাস তার মধ্যে পড়ছে। ওই মুহূর্তে এই ম্যাথমেটিক্যাল টার্মগুলো যখন ঢুকতেছিল, তখন সে আসলে খুব ভালো করে কোপ উইথ করতে পারেনি। এই চ্যাপ্টার রিলেটেড অন্তপক্ষে এরকম কিছু পরামর্শ দিও যে যখন তোমার এই চ্যাপ্টারগুলো আসবে তখন মেন্টালি প্রিপারেশন থাকা আর কি। চ্যাপ্টারগুলো কোনো জটিল না, বাট মেন্টাল কন্ডিশন জায়গার থেকে একটু হলেও ফ্রেশ থাকার চেষ্টা করা। আর একটা কথা বলবা যে ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারে যাওয়ার আগে, ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ার যখন তুমি যাবা, তখন ফার্স্ট ইয়ারের পড়াগুলো যেন ভুলে না যায়, এই জন্য একটা রিভিশন, ভালো একটা প্ল্যান রাখা আর কি। সো রিভিশন প্ল্যানটা না রাখলে ভালো একটা ধরা খাইতে হয়। সবাই আবার এটা খায় না কেন? কারণ অনেক তো আসলে নিজেই সব কিছু প্ল্যান করে ফেলে, তো যার জন্য প্রবলেম নেই। বাট আমি আবার ওই যে অনেকের কাছে পরামর্শ নিয়ে নিজেকে গড়া মানুষ, তো এই জন্য আমার কাছে এরকমটা মনে হয় আর কি। তো তোমরা যদি কারো কাছে কোনো পরামর্শ দাও, তখন তাকে একটু রিভিশনের দিকে একটু নজর দিতে বলবা। কারণ সব সময় শুধু শিখে গেলাম, বাট ওই জিনিসগুলো ভালোভাবে গুছায় রাখলাম না, তাহলে কিন্তু প্রবলেম আর কি। বুঝতে পারছি? ওকে, চলো, অনেক কথা হইতেছে, কথায় কথা বাড়ে। এমসিকিউতে আসে, কেসিআর মানের ক্ষেত্রে কোনটি সঠিক? কেসিআর মানের ক্ষেত্রে কোনটি সঠিক? কেসিআর মান কি হইতে পারে? 1 হইতে পারবে, প্রভাবের উপর নির্ভর করে না। তারপরে চাপের উপর নির্ভর করে, কেসিআর মানের ক্ষেত্রে না। অসীম হইতে পারে, অসীম হইতে পারে না। তাহলে কোনটা সঠিক? 1 হইতে পারবে আর কি। আচ্ছা, তারপরে কি বলতেছে? A2 B2 AB বিক্রিয়াটির 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ATM চাপে কেপি এর মান এত হলে কেসি এর মান কত? আচ্ছা, তাহলে আমরা দেখতেছি কেপি সমান কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। ডেল এন এর মান কত? এইখানে একটা জিনিস খেয়াল করে দেখবা, এখানে কিন্তু ব্যালেন্স করে দেওয়া নেই। যদি ব্যালেন্স করে না থাকে ব্যালেন্স করে নিবা। এই দুইটা আছে, ব্যালেন্স করে বিক্রিয়া করবো, ব্যালেন্স করে দেওয়া নেই। তাহলে এটা 2 মোল, এটা 2 মোল আছে। তাহলে ডেল এন এর মান কত? এখানে ডেল এন এর মান হচ্ছে 2 - 2 করলে 0। তাহলে 0 বসালে কি হবে? কেপি সমান কেসি হবে। কেপি সমান কেসি মানে কি? কেপি এর মান যদি 5.6 হয়, তাহলে কেসি এর মানও 5.6। বুঝছো? হ্যাঁ। তারপরে কি বলছে যে A2 B2 এই গ্যাসগুলোর ক্ষেত্রে, বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য বলছে আর কি। কোনটি প্রযোজ্য বলতেছে দেখি একটু। কেপি এর এটিএম জানি না, আগে পরে আসি। তার 2 নম্বর, তাপমাত্রা বাড়ালে উৎপাদ বাড়ে। এটা একটা কি বিক্রিয়া? এটা একটা তাফারি বিক্রিয়া। তাফারি বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়? তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়কের মধ্যে গিয়ে সংঘর্ষ বাড়ছে, উৎপাদের পরিমাণটা বাড়ছে। যার পরিমাণ বাড়ছে ওই দিকেই যেতে হবে, কি তোমার সাম্যাবস্থা যাবে, তাই না? এর পরিমাণ বাড়ছে এটা। তাহলে 2 নম্বরটা রাইট, জিতছে। তারপর হার ধ্রুবকটা হচ্ছে নির্দিষ্ট, তাই না? তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় ওই বিক্রিয়াটার হার ধ্রুবক যদি আমরা চিন্তা ভাবনা করি, ওই বিক্রিয়ার হার ধ্রুবক তাহলে কেমন হয় আর কি? নির্দিষ্ট তাপমাত্রায় কিন্তু নির্দিষ্ট আর কি, এই কথা ট্রু। নির্দিষ্ট তাপমাত্রায় এটা হার ধ্রুবকটা নির্দিষ্ট। তারপরে কি বলছে? এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এর কোনো আসলে একক হয় না, আসলে কেপি কিছু কোনো একক হয় না। বাট তুমি যদি একক বের করতে চাও, তাহলে একক বের করতে পারবা একটা জায়গা থেকে। তাহলে কত এদিকে? পি অফ
এ টু বি তার স্কোয়ার, তারপরে পি অফ এ টু পি অফ বি টু। তাহলে এর সামনে কিন্তু স্কোয়ার আছে, তাহলে 2 দিচ্ছে আর কি। তাহলে কত হইলো উপরে? উপরে হইলো এটিএম স্কোয়ার, নিচে হইলো এটিএম স্কোয়ার, সাথে হইলো কত? এটিএম আছে আর কি। তাহলে আলটিমেটলি থাকলো কত? পার এটিএম থাকে, পার এটিএম থাকে, তাই না? ব্যালেন্স তো সব কিছু ঠিকঠাকই আছে, 2টা 2টা 4টা ঠিক আছে, তার মানে কি পার এটিএম আসে, বাট আছে কি এখানে এটিএম স্কোয়ার আছে আর কি। তো এটা তো আসলে হওয়ার কোনো চান্স নেই। তাহলে তখন কোনটা হবে গিয়ে? তখন শুধুমাত্র 2 আর 3টা হবে অ্যান্সার, 2 আর 3 নাম্বারটা হবে অ্যান্সার। বুঝতে পারছো? হ্যাঁ। এবার আসো নিচের কোনটির ক্ষেত্রে কেপি কেপি ইজ গ্রেটার দেন কেসি? কেপি ইজ গ্রেটার দেন কেসি কোনটা হবে? আচ্ছা, এইটার জন্য কি করতে হবে বলো? কেপি সমান কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন গেল। এই জায়গার থেকে ডেল এন এর মানটা যদি পজিটিভ হয়, ডেল এর মানটা যদি পজিটিভ হয় আর যদি নেগেটিভ হয়, আগে দেখি ভালো করে। এইখানকার 1 এর মান 1, এই দুটাকে যোগ করলেও 1 হয়, তাহলে কেপি সমান কেসি। এটাতে এটা মানে কি বলতে পারি? কেপি সমান কেসি। এটা আনসার হবে না। এটার ক্ষেত্রে হিসাব নিকাশ করতে পারি, এখানে হিসাব নিকাশ করতে পারি। এটাতে একটা হিসাব নিকাশ সহজ, এটাকে করে আসি। এদিকে 1, এদিকে কত? 2, তাহলে 2 - 1 করলে 1 আসছে আর কি। তাহলে দেখি একটু বসাই, তো কেপি সমান কেসি আর টি, এরকম না? বলছে কি কেপি এর মানটা কিন্তু বড়, যেহেতু এখানে 1 বসছে, তাহলে এই মানটার সাথে যদি এখানে গুণ করে দাও, মানটা কিন্তু কি আসবে? বড় মান আসবে একটা আর কি, 1 এর থেকে বড় মান তো একটা আসবে। তাহলে তখন কি কেপি এর মানটা বড় বাট কেসি এর মানটা ছোট, এটা হতে পারে। তাহলে কোনটা হতে পারে অ্যান্সারটা? সি নাম্বারটা অ্যান্সার হতে পারে আর কি, এরকম। বাকিগুলো এভাবে চেক করে দেখতে পারো, ঠিক আছে? আচ্ছা, তারপর এটা কি বলছে? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় N2O4 এবং NO2 এর সাম্য মিশ্রণে তাদের আংশিক চাপ যথাক্রমে হচ্ছে এত এবং এত। তো বিয়োজন বিক্রিয়ার কেপি এর মান কত? আগে একটু লিখি। N2O4 ব্যালেন্স করে লিখলে 2NO2 তৈরি করছে। তাহলে কেপি এর তাহলে কি হবে? পি অফ NO2 এর স্কোয়ার ডিভাইডেড বাই পি অফ N2O4। তাহলে এইটার ক্ষেত্রে দেওয়া আছে মানটা এত, তাহলে কত? 0.69 এটার স্কোয়ার ডিভাইডেড বাই এটার মানটা দেওয়া আছে 0.39, 0.31 না? হ্যাঁ 0.31। সবগুলো মান বসায়ে চিন্তা করতে অ্যান্সারটা কত আসে? 0.69 এটা স্কোয়ার দিলাম ডিভাইডেড বাই 0.31, তাহলে কত? 1.53 আসছে। 1.535। আমি কি কোথাও ভুল করছি কি না চেক করবো আরেকবার। সাম্য মিশ্রণে এইটার মানটা দেওয়া আছে 0.69, এটা স্কোয়ার করতে হবে 0.39। ও আমরা মনে হয় একটু উল্টাই ফেলছি না, সরি আমি একটু এটার জন্য সরি, উল্টাই ফেলছি কোনটা আমার মনে হয়, মানে জিনিসটা পড়তে ভুলে গেছে। এত এবং এত, তাহলে এইটার মানটা হচ্ছে এইটা, সরি, আর এইটার মানটা হচ্ছে এটা, বলে লিখে ফেলছে। এটার মান তাহলে কত? 0.31 এইটার স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 0.69। তাহলে একটু দেখি 0.31 স্কোয়ার ডিভাইডেড বাই 0.69, এবার মনে হয় মিলবে 0.139 এত হবে আর কি। তাহলে 0.139 কোথায় আছে? এই যে 4 নম্বরটা আছে, ঠিক আছে? ভুলটা কেন করছিলাম? কারণ আমি যখন এই পাশ থেকে পড়তেছি আমার চোখে এখান থেকে লেখা শুরু হইতেছে এত সাম্য মিশ্রণে আংশিক চাপ এত এবং এত এত, তার মানে আমি ভাবছি এটা হচ্ছে এটার আর ওটা হচ্ছে এটা, ঠিক আছে? ক্লোজ রেঞ্জে অনেক কিছু দেখা যায় না, বাট এখান থেকে যখন ওইখানে দেখি তখন কিছু ভালো দেখা যায় আর কি। ওকে, যে গেল। এবার আসতেছি কোথায়? N2 হাইড্রোজেন এটা বিক্রিয়া করে সাম্য ধ্রুবকের জন্য K1 এর মান হচ্ছে এত। তাহলে সমীকরণটির সাম্য ধ্রুবক K2 এর মান কত? ওইটার জন্য হলো K1, এইটার জন্য হলো K2, ঠিক আছে? তাহলে দেখি একটু, এটার জন্য যদি K1 এর মান বলে, K1 সমান তাহলে কী লেখা যায়? NH3 এটার উপরে যাবে স্কোয়ার, N2 এটার উপরে কিছু নাই, হাইড্রোজেন এর উপরে যাবে হলো কিউ, এটা K1। K2 কার জন্য? ওই সমীকরণটার জন্য।
তাহলে ওইখানকার জন্য কি আছে NH3 তার উপরে দেখো সামনে কিছু নাই তাহলে 1 নাইট্রোজেন তার সামনে হাফ আছে তাহলে উপরে গেল হাফ হাইড্রোজেন তার সামনে দেখো 3/2 আছে তার উপরে গেল 3/2 তাহলে যদি আমরা একটা কাজ করি K2টাকে যদি স্কোয়ার করে দিই তাহলে কি লেখা যায় K2 এর স্কোয়ার সমান NH3 স্কোয়ার ডিভাইডেড বাই N2 H2 এখানে কি 3 আসে না তাহলে এইটা টোটালটার মান কত টোটালটার মান হচ্ছে তাহলে K1 এইটা টোটালটাই কি আসলে K1 তাহলে এইটা হলো আমাদের কাছে K1 এটা হলো আমাদের কাছে K2 স্কোয়ার এরকম কোনো সম্পর্ক আছে K2 সমান আচ্ছা তাহলে আমাদের কাছে এইরকম যদি আমরা উল্টায় লিখি K1 সমান K2 সমান তাহলে কি লেখা যায় √K1 এরকম লিখতে পারি তাহলে K2 সমান √K1 এইটা আছে আর কি এই যে সি নাম্বার এটা আছে ওখানে একটু ভালো করে দেখতে হবে যে কোন সম্পর্কের সাথে মিলে আর কিছু না এরকম